হাই বন্ধুরা, তোমাদের সকলকে জানাই রাতের আটে ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি শান্তনু আছি তোমাদের মাঝে। তোমাদের মাঝে রয়েছে আমাদের এই বন্ধুরা আকাশ, শুভ, সৌমেন এবং রিকু। বন্ধুরা, তোমরা যদি একটা ভিন্ন ধরনের গল্প পছন্দ করে থাকো তাহলে আজকের গল্পটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজ এই ভিন্ন ধরনের গল্পটি বলে শোনাবে আমাদেরই বন্ধু আকাশ। চলো তাহলে শোনা যাক আকাশের কাছ থেকে সেই ভিন্ন ধরনের গল্পটি। সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আজকের গল্পটা কোনো ঘটনা বা সত্যি ঘটনা বা এরকম কিছু নয়, বাস্তব কোনো ঘটনা নয়। এটা সম্পূর্ণটাই একটা কাল্পনিক, আর এর সাথে কোনো মানুষ বা কোনো জাতির কোনোই সম্পর্ক নেই। ঘটনাটা হচ্ছে একটা ছেলের, যে একজন আর্টিস্ট। তার কলেজ লাইফে একটা প্রেম ছিল। সেই প্রেমটা তার চলতে চলতেই কিছুদিন পরেই ভেঙে যায়, তাদের ভেতরে বিচ্ছেদ হয়ে যায়। এই বিচ্ছেদটা নিয়ে সে খুবই ডিপ্রেসড থাকে। আসলে ব্যাপারটা হচ্ছে যে এই বিচ্ছেদটা তার হৃদয়ে এমন একটা কাঁটা তৈরি করেছিল যে সেই জিনিসটা সে আজও কাটিয়ে উঠতে পারেনি। তার একমাত্রই বন্ধু এবং সঙ্গী রয়েছে, তার নাম হলো রক্তিম। রক্তিম, তার আগেই বলি, যার কথা আমি বলছি বা যাকে ঘিরে গল্পটা, তার নাম হচ্ছে রুদ্র সেন। তো রুদ্রর বন্ধু হচ্ছে রক্তিম। রক্তিম রুদ্রকে সব কিছুতেই সাপোর্ট করে আর সবসময় রুদ্রর পাশে থাকে যখনই রুদ্রর দরকার হয়। তো তার পুরনো প্রেমটা নিয়ে সে খুবই আপসেট থাকে এবং ভেতর থেকে খুবই একা ফিল করে। এই ঘটনাটা সে তার বন্ধু রক্তিমকেও জানায়। রক্তিম বিষয়টা নিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে যে যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরে আসবে না, তাই সেটা নিয়ে যাতে সে না ভাবে, রক্তিম তাকে সেই উপদেশটাই দেয়। রুদ্র হলো একজন স্কেচ আর্টিস্ট। তো সে তার প্রফেশনটাকেও ঠিকঠাকভাবেই ম্যানেজ করত যখন সে তার স্বাভাবিক লাইফটা চালাচ্ছিল। ঠিক এই বিচ্ছেদটার জন্যই তার প্রফেশনাল লাইফটাও কেমন যেন গুলিয়ে যায়। মানে প্রফেশনাল লাইফটা সে আর আগের মতো হ্যান্ডেল করতে পারছিল না। সব কথার এক কথা হচ্ছে যে রুদ্র পুরো বিষয়টা নিয়ে এমনভাবেই ঘেঁটেছিল যে সে কোনোভাবেই তার কাজে বা বাস্তব জীবনে বা অন্য কোনো কিছুতেই ফোকাস করতে পারছিল না। তার কাছে একটার পর একটা কাজ আসছিল, সে কিছুতেই সেইগুলোতে মনোযোগ দিতে পারছিল না। তো এরকমই একদিন সে তার একটা কাজ করে ফিরছিল একটা বর্ষার সন্ধে। প্রচুর যেই রাস্তা দিয়ে সে ফিরছিল সেই রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া চলছিল, প্রচুর জঞ্জাট ছিল। সেই জন্য সে চিন্তা করলো যে তার বাড়িতে যাওয়ার জন্য সে একটা শর্টকাট রাস্তা বেছে নেবে, এবং যা কথা তাই কাজ, সে একটা শর্টকাট রাস্তা বেছে নিল, যেই রাস্তাতে সে এর আগে কখনো আসেনি। যেহেতু সেদিন বৃষ্টি হচ্ছিল মুষলধারে, সেই জন্য রাস্তাঘাট প্রচণ্ড ভিজে ছিল, চারিদিকে জল এবং কাদা ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাই সে সেই সহজ পথটাকেই বেছে নিল। প্রায় সে কিছুটা তার বাড়ির কাছেই চলে এসেছিল, হঠাৎ করে রাস্তার পাশে তার চোখে পড়ে একটা আয়না। আয়নাটা ঠিক এমন ছিল
ঠিক পুরনো যুগের বা রাজা মহারাজাদের যেমন আয়না হতো, চারি সাইডে একটা কলকে টাইপের সোনালি রঙের ডিজাইন করা, ঠিক সেরকম ছিল। জিনিসটা দেখে রুদ্রর প্রচুর কৌতূহল হলো। যেহেতু সে একজন শিল্পী মানুষ, সেহেতু সে ওই বিষয়টাকে মানে ওই জিনিসটাকে পুরো বিবেচনা করতে লাগলো যে এটা কি হঠাৎ করে। আর আগে থেকেই বলে রাখি যে তার আশেপাশে তখন কেউ ছিল না, না কোনো দোকানপাট ছিল না। আগেই বললাম যে একটা শর্টকাট রাস্তা। তো আমরা জানি যে সচরাচর আমরা যে সহজ রাস্তাটা বেছে নিই, গলি ছোট রাস্তা, সেগুলোতে বেশি একটা জঞ্জাট থাকে না, মানুষও থাকে না। তারপরেও সেদিন বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আরও মানুষজন ছিল না। শুধুমাত্র রুদ্রই ওই রাস্তা দিয়ে একা ছাতা নিয়ে হেঁটে আসছিল। যাই হোক, তার কৌতূহল ব্যতীতই সে আয়নাটা হাতে তুলে নিয়ে ভাবতে লাগলো যে এটা কেমন আয়না, এই যুগে তো এই আয়না এর আগে কখনো দেখিনি। তো তার কৌতূহল বশতই সে আয়নাটাকে ঘরে নিয়ে আসলো। আয়নাটা প্রায় ভালোই বড় ছিল, প্রায় 4 ফিট বাই 4 ফিটের হবে, এরকমই, মানে ভালোই বড়। তো সে বাড়িতে নিয়ে আসে। সেদিন রাতেই ঘটে একটা আশ্চর্যজনক ঘটনা। রুদ্র বাড়িতে পৌঁছেই, যেহেতু তার গা প্রচুর ভিজেছিল, তো তার পুরো শরীরটা সে একটা টাওয়াল দিয়ে মুছে নিয়ে সে তার স্কেচ শুরু করতে লাগলো। হঠাৎ করেই পেছন থেকে একটা ডাক, রুদ্র, তুমি কি শুনছো? রুদ্র হঠাৎ চমকে গেল। আমার ফাঁকা ঘরে, নির্জন ঘরে আমাকে কে ডাকবে? মহিলা কণ্ঠস্বর। রুদ্র এক প্রকার বিষয়টাকে পাত্তা না দিয়েই, এক প্রকার গা হেলামি করেই বলতে পারো, আবার সে তার কাজ শুরু করলো। কিছুক্ষণ যাওয়ার পরে আবার শব্দ আসলো, তুমি আমাকে চিনতে পারছো না? এবার রুদ্র কথাটাকে একদম সিরিয়াসলি নিয়ে সে বলল, কে আপনি? সামনে আসুন, এভাবে অযথা আমাকে বিরক্ত করছেন কেন? ভেবেছে হয়তো দরজার বাইরে কেউ আছে, সেখান থেকে সাউন্ড আসছে। রুদ্রর কথার প্রতি উত্তরে কোনো কথা এলো না। যথারীতি রুদ্র আবার নিজের কাজ শুরু করলো। আবার একটা শব্দ ভেসে আসলো ঠিক 5 মিনিট পরে, তুমি কি একা? তুমি কি ভেতর থেকে একাকিত্ব অনুভব করছো? এইবার যেই রুদ্র ঘুরে দেখে ওই আয়নাটার ভেতরে একটা সুন্দর প্রতিচ্ছবি ভেসে উঠেছে। প্রতিচ্ছবিটা কি বলবো, একটা মেয়ের ছবি, লাল শাড়ি পরা, তার চুলগুলো খোলা, চোখের মধ্যে এক অদ্ভুত মায়া। তার পুরো মুখমণ্ডলটা যেন একটা আকৃষ্টকর একটা মুখমণ্ডল, মানে খুবই সুন্দরী, যে কেউ দেখে তার উপরে মুগ্ধ হয়ে যেতে পারে। তো রুদ্র হঠাৎ করে অবাক হয়ে যায়, আয়নার মধ্যে এটা কি ভেসে উঠল। সে তার নিজের প্রতিচ্ছবিও দেখতে পাচ্ছে এবং ওই মেয়েটির মুখও দেখতে পাচ্ছে। তো রুদ্র না প্রথম দেখাতে মেয়েটাকে তার ভালো লেগে গেল। যেহেতু প্রথম দেখা, সেহেতু সে তার আবেগটাকে সংযত করেই জিজ্ঞেস করলো যে, কে আপনি? আয়নার ভিতর থেকে কিভাবে কথা বলছেন? তো মেয়েটা বলছে যে, তুমি যদি চাও তাহলে আমি তোমার সঙ্গী হতে পারি। মানে ওই কথাটাকে এড়িয়ে গেল। বলছে যে, আপনি কি বলছেন? আর আপনি কে? আপনি কি কোনো অশরীরী? আপনি কি আমাকে মেরে ফেলতে চান? স্বাভাবিক কথা, অত রাতে যদি এরকম ঘটনা ঘটে, মানুষের মধ্যে এরকম চিন্তাভাবনা আসাটাই স্বাভাবিক। তো রুদ্র তাই করলো, জিজ্ঞেস করলো। মেয়েটা বলল, না,
তুমি হয়তো আমাকে প্রথম দেখছো, তাই তোমার ভেতরে আমাকে নিয়ে প্রচুর প্রশ্নের বেড়াজাল আছে। আজ তাহলে আসি, পরে আবার কথা হবে। হঠাৎ করে মেয়েটা উধাও হয়ে যায় আয়না থেকে। রুদ্র সেদিন আর ঘুম আসে না, কারণ সে তার শিল্প জীবনের এত বছর কাটিয়ে এসেছে, কখনোই সে এমন কিছু অনুভব করেনি। ঘটনাটা সে কাউকে জানায়নি, এমনকি তার বন্ধু রক্তিমকেও নয়। রক্তিম তার পরের দিন রুদ্রর বাড়িতে আসে এবং গিয়ে বলে যে কালকে যে কাজটা সে করে এসেছে, মানে একটা স্কেচের কাজ ছিল, সেই কাজটাতে নাকি মানে যাকে কাজটা করে দিয়েছিল সে খুশি হয়নি, সেজন্য তাকে আবার যেতে বলছে। তো রুদ্র সেই কথাটাকে এক প্রকার এড়িয়ে গেল, এড়িয়ে গিয়ে কিছু একটা ভাবতে লাগলো। তো রক্তিম তাকে আবার পরবর্তীকালে আবার জিজ্ঞেস করলো যে কিরে, তুই কি আমার কথা শুনছিস না? রুদ্র বলল, শুনছি, একটু আস্তে বল। তো রক্তিম হঠাৎ করে রেগে গিয়েই বলল যে কি বলছিস, আমি তোর সামনে বসে আছি, তুই আমাকে আস্তে কেন বলতে বলছিস, আমার কথা শোন, এরকম এরকম ব্যাপার বলল। তো রুদ্র বলল, আমি আর ওখানে যাব না। মানে ব্যাপারটা কি হয়েছে, ওর মাথার ভেতরে আগের দিন রাতের ঘটনাটা পুরো ঘুরছে। তো যথারীতি সেই দিনকেও ওইভাবেই কেটে যায়। রক্তিম তাকে আর বুঝিয়ে পারে না, সে তার মতো বাড়ি চলে যায়। আবার সেই দিন রাতে ওই মেয়েটি তাকে দেখা দেয় আয়নার ভেতর থেকে। এবার মেয়েটি এসে বলে যে কি হলো, চিনতে পারছো আমায়? এবার রুদ্র আগের থেকে বিষয়টা ভেবে রেখেছিল যে এইবার যখন মেয়েটা আসবে, যেহেতু আগের বার রুদ্রকে না বলেই মেয়েটা উধাও হয়ে গিয়েছিল, এইবার সে তাকে ধরে রাখবে এবং পুরো জিনিসটা জিজ্ঞেস করবে যে তুমি কে, কোথা থেকে এসেছো, আর তোমার প্রেজেন্টটা এভাবে কেন, আয়নার ভেতর থেকে কেন? মেয়েটা বলছে, আমার নাম নীলা, আমি তোমার মতনই যেসব মানুষ একাকিত্বে ভোগে তাদের জীবনে আসি, তাদের একাকিত্ব কাটাতে। আমি জানি তোমার একটা অতীত আছে, সেটা নিয়ে তুমি খুবই ভেঙে পড়েছো এবং ভেতর থেকে একা অনুভব করছো। রুদ্র তার এই কথাগুলো শুনে এক প্রকার আবেগপ্রবণ হয়েই তাকে জিজ্ঞেস করে যে হ্যাঁ, আমি তো খুব একাই, কিন্তু আমি তোমার সাথে কথা বলবো কোন সম্পর্কের জেরে? তুমি তো তোমার নামটাই শুধু আমাকে বলেছো। তো মেয়েটা ওই পাশ থেকে উত্তর দেয় যে সম্পর্ক কিন্তু শুধু একটা শব্দ, আমরা কিন্তু চাইলে নিজেদের ভেতরে আমাদের শব্দের আদান প্রদান করে আমাদের এই সম্পর্কটাকে আরো গভীর করতে পারি। এইভাবেই কিছুদিন কথা চলল। প্রায় ৩-৪ দিন পরে না, রুদ্র এক প্রকার ওই মেয়েটার প্রেমে পড়ে গেল। যেহেতু এত সুন্দরী ছিল, আমি আগেই বলেছি, প্রতিদিন রাতে কথা হয়। রুদ্র তার স্কেচগুলো সব দেখায় মেয়েটাকে, মেয়েটাও বলে যে তার একটা ছবি আঁকতে, সেইভাবেও রুদ্র তারও একটা ছবি আঁকে। এইভাবেই চলতে থাকে। হঠাৎ একদিন রাত্রেবেলায় রক্তিমের বাড়িতে চিনি ছিল না। বলে রাখি যে রক্তিমের বাড়িটা রুদ্রর বাড়ি থেকে 5 মিনিট হাঁটা পথ। যেহেতু তার ক্লোজ ফ্রেন্ড সেখানেই থাকে, সেহেতু চিনির জন্য আর অত রাত হয়ে গেছে, সেদিনও অনেক রাত ছিল, আর মেয়েটা ওই রাত্রেবেলাতেই দেখা দেয়। যেহেতু অনেক রাত হয়ে গেছে, তাই রক্তিম চিন্তা করলো যে তার বন্ধু রুদ্রর কাছ থেকে সে চিনি আনবে। তো সেই দিন রক্তিম রুদ্রর বাড়িতে গেল। দরজাটা খোলা ছিল ভেতর দিক থেকে। হঠাৎ করে খুলে দেখে এক অবাক কাণ্ড। রুদ্র আনমনে একটা আয়নার সামনে দাঁড়িয়ে একা একা কথা বলছে। রক্তিম তাকে এক প্রকার ধমক দিয়েই বলে, কিরে, কি বলছিস তুই এসব? পাগল হলি নাকি? আয়নার সামনে নিজের ছবি নিজে দেখে কি সব বকছিস? এবার রুদ্র প্রচুর রেগে গেল।
যেই ব্যবহারটা সে রক্তিমের সাথে করলো, সেই ব্যবহার সে আগে কখনো রক্তিমের সাথে করেনি। সে বলল, তুই আমার ঘরে ঢুকবি, আমার পারমিশন নিবি না? রক্তিম বলছে, আমি তোর ঘরে ঢুকবো? তুই তো আমাকে কথা আগে বলিসনি। তোর ঘরে ঢুকতে আমার পারমিশন লাগবে? এতদিন তো তুই আমাকে বলিসনি, আজ হঠাৎ করে তোর কি হলো? আর তুই কি এমন, তোর কি হয়েছে? তুই আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলছিস, তুই কি পাগল হয়ে যাচ্ছিস নাকি? সেই পুরনো কথা ধরে আর কতদিন থাকবি? তোর মাথাটা পুরো গেছে। রক্তিম এক প্রকার তাকে ধমক দিয়ে বলল। আচ্ছা, রক্তিম কি দেখতে পাচ্ছিল না মেয়েটাকে? না, রক্তিম দেখতে পাচ্ছিল না। আচ্ছা, শুধু ওই মেয়েটা ওকেই দেখা দিচ্ছিল। তুমি বলতে পারো যে রুদ্রই শুধুমাত্র দেখতে পাচ্ছিল। আচ্ছা, ঠিক আছে। তো রুদ্র বলল, দেখ ভাই, আমার এখন ভালো লাগছে না, তুই প্লিজ এখান থেকে চলে যা। তো রক্তিম যেই জিনিসটা নিতে এসেছিল, যেহেতু একটা ঝামেলা হয়েছে, সেটাও আর নিল না। ভাবলো যে আমার দরকার নেই, যখন এরকম একটা ব্যবহার করলো আমার দরকার নেই। ও ভিতর থেকে খুবই খারাপ লাগলো ওর, যে ওর কাছের একটা বন্ধু ওর সাথে এরকম ব্যবহার করলো, তাও এরকম একটা ঘটনা নিয়ে। রক্তিম বোঝাতে গেছিল, কিন্তু ও শোনেনি। সেদিন সে চলে আসে। এইভাবেই না রুদ্র কিছুটা ওই আয়নাটার প্রতি পাগল হয়ে যাচ্ছিল, এক কথায় নীলার প্রতি। নীলা যা বলতো তাই করতো। এমনকি কোনো কোনো সময় নীলা যদি রাতে নাও আসতো, সে পাগল হয়ে যেত। হঠাৎ করে একদিন নীলা বলে, তুমি কি পারবে আমার সাথে এই আয়নাবন্দী হয়ে থাকতে? এইবার রুদ্র কিছুটা চিন্তিত হয়ে যায়। রুদ্র বলে যে, কি বলছো কি? আমি কিভাবে আয়নার ভিতরে যেতে পারবো? নীলা বলে, যেভাবে আমি আছি। বলছে রুদ্র এক প্রকার কি বলবো, দোটানা হয়ে উত্তর দিল, হ্যাঁ, কেন পারবো না? তোমার আমার সম্পর্ক কি সেরকম যে আমি তোমাকে ছেড়ে চলে যাব? তো নীলা ওই পাশ থেকে উত্তর দিল, তাহলে প্রস্তুত হও। তো রুদ্র এই পাশ থেকে বলল যে, প্রস্তুত হও মানে? বুঝলাম না, তুমি কি বলতে চাইছো? তো নীলা তখন একটা হেসে উত্তর দেয় যে, কিছু না, আমি তোমার সাথে একটু মজা করছি। পরের দিন রক্তিম আসে তার বাড়িতে। সে দিনের বেলাতেও না ওই রকম অঙ্গভঙ্গি করতে থাকে। ও চাইছিল, ও এতটাই নেশাগ্রস্ত হয়ে গেছিল ওই ঘটনাটার প্রতি, যে ও চাইছিল যে সবসময় যেন নীলা তাকে দেখা দেয়। এতটাই নেশাগ্রস্ত আর এতটাই আকৃষ্ট হয়ে পড়েছিল। এরকম ঘটনা কিছুদিন চলতে থাকার পরে রক্তিম কি আর করবে, তারই তো বন্ধু। আর রুদ্র রক্তিম ছাড়া আশেপাশে ওর লোকালে কোনো বন্ধুই ছিল না, কোনো পরিচিতই ছিল না। অনেক দিন আগে, যেটা বললাম আগেই, যে ওর একটা কলেজ লাইফ একটা সম্পর্ক ছিল, সেটা এখন ভেঙে গেছে। তো রক্তিম হঠাৎ করে বাড়িতে এসে বলে যে, সেদিনকে ও বাড়িতে এসে দেখা যায় ওর স্কেচ পুরো একদিক ওদিকে হয়ে গেছে, একদিক আরেক দিকে হয়ে গেছে, পুরো জায়গাটা পুরো অগোছালো। এক কথায় মানুষ যদি ভেতরে মারপিট করে যেরকম অবস্থা হয় না, এটা ওটা এদিকে ওদিকে ছড়িয়ে থাকে জিনিসপত্র, ঠিক সেরকম অবস্থা হয়ে গেছিল। তো রক্তিম সেই দিন গিয়ে হঠাৎ করে দেখে ওই জিনিসটা অবাক হয়ে যায়, আর রুদ্রকে বলে, কি করেছিস তুই এটা? আর রুদ্র ঘরের এক কোনায় বসে বলে যে, নীলা, তুমি কেন আসছো না? তুমি সবসময় আমাকে কেন দেখা দাও না? তুমি শুধুমাত্র রাতেই কেন আসো? তুমি আমার জীবনে একজন শরীরী নারী হয়ে ফিরে এসো। রুদ্র বলে, রক্তিম বলে যে, তুই কি একা একা বকছিস? চল আজকে তোকে একটা জায়গায় নিয়ে যাও। রুদ্র রক্তিমের কথা প্রায় কানই দিল না। ও নিজের মতো নিজে বকে যাচ্ছে, মনে হচ্ছে যেন ও একটা ঘোরে আছে। তো রক্তিম এক প্রকার রুদ্রকে টানতে টানতে নিয়ে, রক্তিমের এক বন্ধু ছিল যে একজন সাইকিয়াট্রিস্ট ছিল, তো তার কাছে নিয়ে গেল। সাইকিয়াট্রিস্টকে দেখাতেই সাইকিয়াট্রিস্ট বলল, আপনি কি গাঁজা খাচ্ছেন কদিন ধরে? রুদ্র কাতর স্বরে বলল, না তো। আপনি হঠাৎ একথা বলছেন কেন? বলছে যে, আপনার চোখ বলে দিচ্ছে। বলছে যে, না, আমি কোনো ধরনের নেশাই করি না।
সাইকিয়াট্রিস্ট বলল, দেখুন, মানে একটা ফাইল গুছাতে গোছাতে, দেখুন আপনি শিল্পী মানুষ, তো শিল্পী মানুষদের ব্রেনের ভেতরে নতুন নতুন নিউরনস কানেকশন ঘটাটা খুব একটা আকস্মিক না, সেটা আমি বুঝি, কিন্তু আপনার ব্যবহারটা না কিছুটা পাগলের খেতাতেই পড়ছে। আপনি যদি নিজেকে সুস্থ করতে চান তাহলে আমি আপনাকে হেল্প করতে পারবো। রক্তিম তারপরে তারই তো বন্ধু, সাইকিয়াট্রিস্টটাও তার বন্ধু, তো সাইকিয়াট্রিস্ট বন্ধুকে বলে যে দেখতো ওর কি অবস্থা হয়েছে, আমি ওকে নিয়ে আর পারছি না। ও যখনই যাচ্ছি নিজের মধ্যে নিজে কথা বলে, আর একটা আয়না পেয়েছে, যেই ওই কি একটা আয়নার কথা বললো, রুদ্র হঠাৎ করে রেগে গিয়ে বললো, আরেকটা বার যদি আয়নার কথা তুলি তোর মাথা আমি ফাটিয়ে দেবো এখানেই। সাইকিয়াট্রিস্ট দেখে অবাক হয়ে গেল, রুদ্রকে জিজ্ঞেস করলো যে আপনি আমাকে বলুন তো আয়নার ব্যাপারটা কি। আবার রুদ্র রেগে গিয়ে বলল, আমি আপনাকে কিছুই বলবো না, ওটা আয়না নয়, ওটা আমার নীলা। সেদিন এভাবেই কথা কাটাকাটিতেই কেটে যায়। রক্তিম রুদ্রকে বাড়ি দিয়ে আসে, ও ভেবেছিল পরে আরেকদিন নিয়ে যাবে। তো সেদিন রাতেই ঘটে সেই রোমহর্ষক ঘটনাটা। সেদিন রাতে যখন আবার নীলা তাকে দেখা দেয়, তখন নীলা তাকে একটা শর্ত দেয়। শর্তটা হলো এরকম যে নীলা বলছে যে তুমি আমার সাথে এতদিন কথা বলছো, এতদিন রয়েছো, তোমাকে একটা শর্ত মানতে হবে। তো রুদ্র বলছে যে কি শর্ত? আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি, আমরা কি কখনোই এক হতে পারবো না? বলছে হ্যাঁ, এক হতে পারবো। নীলা বলছে তুমি যদি আমি এই শর্তটা মেনে নাও, আমার এই কাজটা করো, তাহলেই তুমি আর আমি এক হতে পারবো। বলছে কি শর্ত? তখন নীলা বলে তোমাকে আমার সাথে আমার দুনিয়ায় যেতে হবে। বলছে যে তোমার দুনিয়ায়? রুদ্র এক প্রকার ভাবনায় পড়ে যায় যে তার দুনিয়াটা তো শুধুমাত্র আয়নাটা, আর কি হতে পারে। তো নীলা তার মনের কথাটা বুঝে যায়, বুঝে গিয়ে বলে যে তুমি হয়তো ভাবছো, তুমি যেটা ভাবছো সেটা আমি জানি, তুমি হয়তো ভাবছো যে নীলার দুনিয়াটা শুধুমাত্র আয়নার ভেতরেই, কিন্তু না, তুমি আমার দুনিয়ায় গেলে তোমার একাকিত্বকে ভুলতে পারবে। এটা আমি তোমাকে শুধুমাত্র একটা ধারণা দিলাম। তুমি একাকিত্ব ভুলতে পেরেছো তো এই কয়দিনে? বলছে হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সাথে খুবই সুখী আছি, আমি আর কিছু চাইছি না। বলছে তাহলে তোমাকে আমার এই শর্তটা মানতে হবে। বলছে কি শর্ত? আগেই বলে দিয়েছে যে তোমাকে আমার দুনিয়ায় যেতে হবে। আবার বলল, তো বলছে যে মানে রুদ্র না এক প্রকার, যেহেতু ওর সাবকনশিয়াস মাইন্ডে এটা ঢুকে গেছে যে ও নীলাকে ছাড়া বাঁচবে না, এক প্রকার পাগল হয়ে গেছে। আবার ওর বাস্তবিক মস্তিষ্ক দিয়েও চিন্তা করছে যে আমি যদি এটা করি, আমি যদি আর না ফিরে আসি বাস্তব জগতে। তো এক প্রকার এটা ভাবতে গিয়েই রুদ্র কিছুটা পিছনে ফিরে যায়, মানে পিছন দিকে চলে যায়, হাঁটতে থাকে, সামনে মুখ কিন্তু পিছনে পা চলতে থাকে। বলছে যে না, তুমি বাইরে এসো, আমি কখনোই ভিতরে যাব না। এবার নীলার চোখ লাল হয়ে ওঠে, দুটো চোখ। সে বলে যে তোমাকে আমার সাথে যেতেই হবে, তুমি যদি না যাও তাহলে আমি বাইরে এসে তোমাকে শেষ করে দেব, তুমি আমার শর্ত ভাঙতে পারো না। নীলা এক প্রকার আয়নার ভেতর থেকেই হাত বাড়িয়ে রুদ্রকে টেনে নেয়। যেই মুহূর্তে টেনে নিল, সেই মুহূর্তে একটা আলোর শিখা জ্বলে উঠল আয়নাতে, এবং আয়নাটা মানে আয়নার ভেতরে নীলার ছবি ভ্যানিশ হয়ে গেল। ভ্যানিশ হয়ে গিয়ে ফুটে উঠল দুটো চোখ। তারপর দিন সকাল 10টায় রক্তিম তার রুদ্রর বাড়িতে আসে, এই কথা ভেবে যে রক্তিম রুদ্রকে আবার নিয়ে যাবে সেই সাইকিয়াট্রিস্টের কাছে। ঢুকে দেখে রুদ্র নেই, সামনে পড়ে রয়েছে সেই আয়নাটা, আর আয়নার ভেতরে
দুটো চোখ। বলে রাখি, এই দুটো চোখ রক্তিম দেখতে পাচ্ছে। রক্তিম আসলে রুদ্রর খুব প্রিয় বন্ধু ছিল। এক প্রকার রক্তিম এই আয়নাটা নিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে যে এই চোখ দুটো কার, আর রুদ্রই বা কোথায় গেল। ক্রমাগত রুদ্রের কাজের জায়গাতে বা যেই যেই জায়গায় রুদ্র যেত প্রত্যেকটা জায়গায় রক্তিম খোঁজ খবর লাগাতে থাকে। হঠাৎ করে এক বর্ষার সন্ধে, মানে বৃষ্টির সন্ধে, সে যেন বৃষ্টি হচ্ছিল, একটা মেয়েটার নাম হচ্ছে সৌমি, রাস্তা দিয়ে এই পাশ মানে ডান দিক থেকে হেঁটে আসছিল। ঠিক যেই জায়গাতে রুদ্র আয়নাটা কুড়িয়ে পেয়েছিল ঠিক সেই জায়গাতেই সৌমি খুঁজতে থাকে। তো যেহেতু ওটা রুদ্রের বাড়ির অনেক কাছে ছিল, তাই রক্তিমও ওই পথ দিয়ে ফিরছিল। হঠাৎ করে মেয়েটা মানে রক্তিমের চোখে আসে সৌমি, যে সৌমি বৃষ্টিতে ভিজে কিছু একটা খুঁজছে। তো সে তাকে জিজ্ঞেস করে যে আপনি কি খুঁজছেন, এখানে বৃষ্টি হচ্ছে তো আপনি কোনো একটা ছাউনির তলায় গিয়ে দাঁড়াতে পারেন, এখানে কি খোঁজাখুঁজি করছেন কিছু? মেয়েটা পাগলের মতো খুঁজছে, বলছে যে আমার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেছে, সেটা যদি অন্য কারোর হাতে পড়ে যায় তাহলে তার বড় সর্বনাশ হয়ে যাবে। রক্তিম বলল, কি খুঁজছেন আপনি, আর কি বা হবে, আপনি নিজের মানে বৃষ্টিতে ভিজে আপনার এমন কি হলো? তো সৌমি বলে, আয়না, আমি একটা আয়না খুঁজছি যেটা খুবই অভিশপ্ত। এইবার রক্তিমের মনে পড়ে ওই আয়নাটার ঘটনাটা। বলছে, দাঁড়ান, কি বললেন, আপনি আয়না খুঁজছেন? মেয়েটা বলে, মানে সৌমি বলছে, হ্যাঁ আমি আয়না খুঁজছি। রক্তিম পুরো ঘটনাটা সৌমিকে বলে। ঘটনাটা শোনার পরে সৌমি এক প্রকার মাথায় হাত দিয়ে কাঁদতে মাটিতে বসে পড়ে, ভেজা অবস্থাতেই, মানে লুটিয়ে পড়ে না সেরকম। সৌমি কাঁদতে বলছে, এটা আমি কখনোই চাইনি, আমার নিজের একটা ভুলের জন্য একটা মানুষ গোটা দুনিয়া থেকেই উধাও হয়ে গেল। রক্তিম বলে যে, আপনি কি বলছেন, আমাকে জিনিসটা পুরো স্পষ্ট করে বলুন, আপনি কি আয়নাটার ব্যাপারে কিছু জানেন, আপনি আয়নাটা কোথা থেকে পেলেন? তখন সৌমি বলা শুরু করে। সৌমি বলে, আমি একজন জার্নালিস্ট। আজ থেকে 5 বছর আগে আমার হাতে একটা কেস আসে। সেই কেসে একজন খুনি উদ্ধার হয়। কলকাতা থেকে 20 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, রাজগড়। সেই গ্রামেই ঘটে ঘটনাটা। সেখানে এমন একটা অপরাধ ঘটে যায় যেটা ওই গ্রামবাসীর কাছে ছিল পুরোটাই অজানা। হঠাৎ করে কোনো অজানা কিছুর কারণেই গ্রামবাসীর অনেকেই উধাও হয়ে যেতে লাগলো। শেষমেশ দোষ পড়ল একজন খুনির, যে আসলেই খুনি, কিন্তু ওই ঘটনার সাথে তার কোনো যোগাযোগ ছিল না। আমি পুরো কেসটা হ্যান্ডেল করছিলাম। ধীরে ধীরে যখন আমি কেসটার ভেতরে ঢুকছি তখন আমি পুরো বিষয়টা জানতে পারছি যে ঘটনাটা হলো এমন যে ওই আয়নাটার কারণেই গ্রামের কিছু তরুণ যুবক হারিয়ে যাচ্ছিল না ফেরার দেশে। আয়নাটা তৈরি হয়েছিল আজ থেকে 500 বছর আগে একটা ঘোর তান্ত্রিকের হাতে। সে আয়নাটা বানিয়েছিল ওই যুগের মানুষদের একাকিত্ব দূর করার জন্য, কিন্তু আয়নাটা বানানোর সময় সে তার তন্ত্রমন্ত্রের জালে এমন কিছু একটা তৈরি করেছিল যে আয়নাটা যেমন মানুষকে উপকার করবে, দিন শেষে মানুষকে ভোগান্তির মুখেও ফেলবে। ঠিক সেই ঘটনাটাই ঘটছে আজ। আমি চিন্তা করেছিলাম এতদিন ধরে আমার কাছেই ছিল আয়নাটা। আমি চিন্তা করেছি, আমি অনেক জায়গায়
শুনেছি, অনেক বই পড়েছি, অনেক প্যারানর্মাল ঘটনার সম্মুখীনও আমি হয়েছি। তো শেষমেশ আমি জানতে পেরেছিলাম যে ওই আয়নাটাকে কর্পূর দিয়ে যদি পোড়ানো যায়, তাহলে এই অভিশপ্ত জিনিসটা থেকে রক্ষা পাবে জগতের মানুষ। সেই কথা ভেবেই আমি সেদিন যাচ্ছিলাম প্রায় 2 কেজি কর্পূর নিয়ে আয়নাটাকে পুড়িয়ে দিতে। হঠাৎ করে একটা বাইকের ধাক্কায় আমিও পড়ে যাই, আর আমার হাত থেকেও পড়ে যায় সে আয়নাটা, এবং আমি সেইখানেই অজ্ঞান হয়ে যাই। আশেপাশের কিছু লোক আমাকে নিয়ে হসপিটালে নিয়ে যায়। আমার যখন জ্ঞান ফেরে, তখন আমি আশেপাশের লোকজনকে বলতে থাকি, হসপিটালে যারা ছিল, যে আমাকে আপনারা কোথা থেকে পেয়েছেন, আমাকে সেখানে এক্ষুনি যেতে হবে। তো তারা আমাকে বলল যে ম্যাডাম, আপনার এখন রেস্টের দরকার আছে, আপনি এখন এখান থেকে আমরা আপনাকে ডিসচার্জ করতে পারবো না। যেদিন আমি ডিসচার্জ হয়ে আসলাম, সেদিন আমি কল্পনাও করিনি যে এরকম একটা ঘটনা ঘটে যাবে। মানে এবার একটু বাইরে এসে বলি যে নীলা এতদিন অজ্ঞান অবস্থায় ছিল ওই ধাক্কা লাগাটার পরে। সে যখন ডিসচার্জ হয়ে আসে, অলরেডি তখন রুদ্রর সাথে ওই ঘটনাগুলো ঘটে গিয়েছে। এই ঘটনা শুনে নীলা নাকি সোম? সরি, সৌমি, আমার একটু মিস্টেক হয়েছিল, সরি। সৌমি 7 দিনেরও বেশি হবে অজ্ঞান ছিল। তো সে যখন ডিসচার্জ হয়ে আসে, এই ঘটনাটা তার মানে সে ভাবতেও পারেনি যে তার না জানা সত্ত্বেও তার সেখানে তার একটা অবহেলার কারণে, যদিও এটা তার অবহেলা ছিল না, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এত বড় একটা ঘটনা ঘটে যেতে পারে। ঘটনাটা শুনে রক্তিম বলে, কি তাহলে এটা থেকে বাঁচার কোনো উপায় নেই? তখন সৌমি বলে যে উপায় একটা ছিল, কিন্তু সেই উপায়টাই নষ্ট হয়ে গেছে। এখন ওই আয়নাটা যে কোনো একাকিত্ব মানুষকে খুঁজে নেবে আর জড়িয়ে ফেলবে তার মায়ায়। বলছে যে কেন, উপায় এখন কেন নেই? সৌমি বলছে যে আমি অন্য আর একটা তান্ত্রিকের কাছ থেকে সেই তন্ত্রমন্ত্রের জালে সেই আয়নাটার ভিতর থেকে ওই মেয়েটা, যার নাম হচ্ছে নীলা, তার সব কিছু মুছে দেওয়ার চেষ্টা করেছিলাম, এবং মুছেও গিয়েছিল। সেই জন্যই রুদ্র আয়নাটায় কিছুই দেখতে পায়নি, না হলে আয়নাটার ভেতরে অজস্র চোখ ছিল আগে। তো রক্তিম তখন বলে যে তাহলে এটা চলে গেল কি করে? মানে হঠাৎ করে আপনি এটা কিভাবে ঘটলো যে আপনি তান্ত্রিককে দিয়ে মানে ওটাকে মুক্ত করালেন নীলাকে, বা যাই হোক এরকম কিছু করলেন, তারপর আপনি ওটাকে পুড়িয়ে কেন দিতে যাচ্ছিলেন? বলছে যে তখন সৌমি বলছে যে দেখুন, এত শত আমি জানি না, আমার মাথাটা পুরো খারাপ হয়ে আছে, আমি আপনাকে কিছুই বলতে পারবো না। শুধু এটুকু জানলাম যে আমার কারণে একজন নিরপরাধ মানুষ পৃথিবী থেকে হারিয়ে গেল। সে মরে গেল বা কোথায় চলে গেল, সে ব্যাপারে আমি কিছুই জানি না। তখন রক্তিম আর কিছুই বুঝতে পারে না, যদিও তার কাছে পুরো ঘটনাটা এখন জলের মতো স্পষ্ট, কিন্তু তাও সে কেমন যেন একটা হারিয়ে যায়। পরের দিন রক্তিম আবার সেই আয়নাটার কাছে গিয়ে দাঁড়িয়ে আয়নার সামনে প্রশ্ন করে যে কে আপনি? কাঁদতে কাঁদতেই প্রশ্ন করে, আমার বন্ধুকে কেন এইভাবে কেড়ে নিলেন?
কোনো প্রত্যুত্তর আসে না। এক প্রকার সে আয়নাটাকে ভাঙার চেষ্টা করে, আর যতবারই ভাঙার চেষ্টা করে আয়নাটা কোনো না কোনোভাবে আবার জোড়া লেগে যায়। আবার রক্তিম যে কোনোভাবে খোঁজ খবর নিয়ে সৌমির ঠিকানা জোগাড় করে বলে যে আমিও তো আয়নাটার কাছে জানতে চাইলাম, আমাকে তো সে কিছুই বললো না বা দেখা দিল না। বলছে তোমাকে তো দেখা দেবে না, কারণ তুমি তো একাকিত্ব অনুভব করোনি। যেই একাকিত্ব অনুভব করে তাকেই সে আয়নাটা দেখা দেয়, আর কিচ্ছুই করার নেই। তুমি আর তোমার বন্ধুকে কখনোই ফিরে পাবে না। যা হওয়ার হয়ে গেছে, চলো আমরা দুজন মিলে চেষ্টা করি যে আয়নাটাকে যেন ধ্বংস করে দেওয়া যায়। ঠিক তার পরের দিনই আবার কর্পূর নিয়ে তার একটা গঙ্গার ঘাটে যায় আয়নাটাকে পুড়িয়ে দিতে। যখন আয়নাটা পুড়ছিল, রক্তিমের চোখের সামনে রুদ্রর মুখটা ভেসে উঠছিল, আর সৌমির মনের ভেতরে সেই আশ্বাসগুলো আসলো, এমন একটা আশ্বাস আসলো যে সৌমি ভাবছে যে সে কাউকে হত্যা করেছে। তো আমার গল্পটা আজ এইটুকুই, শেষ করছি এখানেই আমার গল্প। বন্ধুরা, তোমরা শুনছিলে আকাশের মুখ থেকে একটি সাসপেন্স থ্রিলারের গল্প। তোমাদের যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের রাতের আড্ডা ইউটিউব চ্যানেলকে।